আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। ডাব্লিউবি টেট এবং সিটেটের সিলেবাস অনুযায়ী আপার প্রাইমারি প্র্যাকটিস সেট আমরা চালু করতে চলেছি আমাদের এই অফিসিয়াল স্টাডিজ চ্যানেলে আমরা শুরু করতে চলেছি। অর্থাৎ আমরা বিশেষ করে আজকের এই ক্লাসটি বা আজকের এই প্র্যাকটিস সেটের যে সেশনটি হতে চলেছে সেটা সোশ্যাল স্টাডিজের উপর ভিত্তি করে হতে চলেছে, ঠিক আছে? অর্থাৎ এসএসটি বলতে পারি আমরা। তো আমরা এখানে 1 থেকে 7টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমরা এই যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে রিতা পাবলিকেশনের একটি বই থেকে। অনেকেরই এই বই হয়তোবা রয়েছে, কিন্তু অনেকে হয়তো সলভ করার সময় হচ্ছে না। তো আমরা চাইছি যে এটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে খুব সহজেই সুন্দর করে প্রত্যেকটা বিষয়ের উত্তর কিন্তু আমরা সলভ করব। তো চলুন আমরা সোশ্যাল স্টাডিজ দিয়ে শুরু করছি। কোশ্চেন নাম্বার 1 থেকে শুরু করব। চ্যানেল নতুন হলে ভিডিওগুলো কেমন লাগবে সেটা অবশ্যই আপনারা জানাবেন। আমরা একের পর এক প্রত্যেকদিন কিন্তু আজকে যেমন 1 নম্বর 30-এর মধ্যে, এরপরে আমরা 2 নম্বর চালু করব 30-এর মধ্যে, অর্থাৎ সেট নাম্বার 1 30টার মধ্যে, ঠিক আছে? আর প্র্যাকটিস সেট কার কেমন স্কোর হচ্ছে সেটা কিন্তু আপনারা জানাতে কখনোই ভুলবেন না। আপনাদের সামনে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন প্র্যাকটিস সেট নাম্বার 1, এটা নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করছি। আশা করছি প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। দেখছি প্রথম প্রশ্ন রয়েছে, হরপ্পা সভ্যতায় কোন ধাতু নিদর্শন পাওয়া গেছে? অপশান এ সোনা, অপশান বি রূপা, অপশান সি তামা, অপশান ডি হচ্ছে শঙ্কর ব্রোঞ্জ। সঠিক উত্তর কী হবে অবশ্যই কিন্তু আপনারা এটা কমেন্ট করে জানাবেন। সঠিক উত্তর হচ্ছে শঙ্কর ব্রোঞ্জ, ঠিক আছে? সঠিক উত্তর কী বললাম? শঙ্কর ব্রোঞ্জ, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, অশোক কথার অর্থ কী? আমরা এটা পড়তে গিয়ে দেখেছি অশোক শব্দের অর্থ পেয়েছিলাম আমরা। অশোক শব্দের অর্থ কী কী হবে সঠিক উত্তর? দুঃখ মোচনকারী, দুঃখ নিধনকারী, ঠিক আছে, নাকি ধর্ম পালনকারী, দুঃখ বিনাশকারী? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে দুঃখ মোচনকারী। অশোক কথার অর্থ হচ্ছে দুঃখ মোচনকারী। পরের কোশ্চেন যদি আমরা দেখি, কোশ্চেন নাম্বার 3, একটু ছোট করে নিই এটা। কোশ্চেন নাম্বার 3 কী রয়েছে? কোশ্চেন নাম্বার 3 রয়েছে, গুপ্তযুগে বৃষ্টি বলতে বোঝাতো বিনা পারিশ্রমিকে সরকারি কাজে শ্রম প্রদান, নগর ধর্মশালাগুলি তত্ত্বাবধান করা, পৌর শাসন পরিচালনা করা, যুদ্ধের সময় লুণ্ঠিত দ্রব্যাদি। গুপ্তযুগে বৃষ্টি বলতে কী বোঝানো হতো? সঠিক উত্তর হবে বিনা পারিশ্রমিকে সরকারি কাজে শ্রমদান করা। এই বিষয়টাকে বলা হতো গুপ্তযুগের সময় বৃষ্টি বলা হতো, ঠিক আছে? অ্যান্ড নেক্সট, শিলাদিত্য কার ছদ্মনাম? হর্ষবর্ধন, শশাঙ্ক, রাজ্যবর্ধন নাকি গ্রহবর্মন? শিলাদিত্য কার ছদ্মনাম? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, শিলাদিত্য ছদ্মনামটি হর্ষবর্ধনের, ঠিক আছে? শিলাদিত্য ছদ্মনামটি হর্ষবর্ধনের। সুলতান ই আজম কথার অর্থ কী? সুলতান ই আজমের অর্থ হলো মহান সুলতান, পবিত্র সুলতান, ঈশ্বরের নৈকট্য লাভকারী সুলতান নাকি ক্ষমতাবান সুলতান? সুলতান ই আজম কথাটির অর্থ কী? সঠিক উত্তর হচ্ছে মহান সুলতান। সুলতান ই আজম কথার অর্থ হচ্ছে মহান সুলতান। সুলতানের যুগে ক্যারাভান কাদের বলা হতো? মামুদ, ইলতুৎমিশ, মোহাম্মদ বিন তুগলক নাকি ফিরোজ তুগলক? ক্যারাভান কাদের বলা হতো? ক্যারাভান বলা হতো ইলতুৎমিশকে, অর্থাৎ ক্যারাভান বলা হতো ইলতুৎমিশ। নেক্সট কোশ্চেন দেখে নেব আমরা, কোন শিখ গুরু খালসা গঠন করেছিলেন? অর্থাৎ খালসা একটা ব্যবস্থা ছিল, কোন শিখ গুরু সেই খালসা ব্যবস্থাটিকে প্রবর্তন করেছিলেন? গুরু নানক, গুরু গোবিন্দ সিং, গুরু তেগ বাহাদুর নাকি গুরু হরগোবিন্দ সিং? তো খালসা যে ব্যবস্থা ছিল সেই খালসা ব্যবস্থাটি গঠন করেছিলেন কে? গুরু গোবিন্দ সিং। খালসা ব্যবস্থা গঠন করেছিলেন কে? গুরু গোবিন্দ সিং, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 8 আমরা দেখে নেব, একসাথে দুটো করে কোশ্চেন দেখি তাহলে সুবিধা হবে। নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে, কুয়াত উল ইসলাম নামে একটি মসজিদ নির্মাণ করেছিলেন কে? সঠিক উত্তর কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক একজন দাস ছিলেন। সেই কুতুবউদ্দিন আইবক কুয়াত উল ইসলাম নামে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। শের শাহের পূর্ব নাম কি ছিল? মানসিং, ফরিদ খাঁ, খিজির খাঁ নাকি বেবাদল? শের শাহের পূর্ব নাম ছিল ফরিদ খাঁ, মনে রাখতে হবে। শের শাহের পূর্ব নাম কী ছিল? ফরিদ খাঁ। নেক্সট আমরা 10টা প্রশ্ন 9টা প্রশ্ন শেষ করলাম। নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের,
কোন তথ্যটি সঠিক নয়, কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। কোন তথ্যটি কিন্তু সঠিক নয় বলেছে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে কোন প্রশ্নটি বা কোন উত্তরটি সঠিক নয়। প্রশ্ন শেষে অনেক সময় 9টা একটা প্রশ্ন লিখছে এত বড়, যে 9টা দিয়েছে এখানে এমন একটা জায়গায় দিয়েছে যেটা কিন্তু কল্পনা বাহার অনেকে পড়ে না ঠিক করে, অনেক ক্ষেত্রে এরকম ঘটে যায়। তো এখানে আমরা দেখে নেব যে কোন অপশানটি সঠিক হবে, বা এখানে কোন অপশানটি ঠিক নয় সেটা আমাদের উত্তর দাঁড়াবে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সর্বোচ্চ পরিচালক সভা ছিল কোর্ট অফ ডিরেক্টরস। কোম্পানির মালিক সভার সদস্যরা কোর্ট অফ ডিরেক্টরস নির্বাচন করতেন। নাকি 76-এ মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন ভেরেনিয়াস। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন এলিজা ইম্পি। তো এখানে আমাদের যে প্রশ্নের বিচারে যদি দেখি যেটা সঠিক নেই সেটা হচ্ছে অপশান সি, অর্থাৎ এই অপশানটা হচ্ছে আমাদের এই প্রশ্নের সাপেক্ষে উত্তর। তাছাড়া এই বিষয়টা ভালো করে মনে রাখতে হবে আমাদেরকে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সর্বোচ্চ পরিচালক সভা ছিল কোর্ট অফ ডিরেক্টরস, একদম ঠিক আছে। কোম্পানির মালিক সভার সদস্যরা কোর্ট অফ ডিরেক্টরস নির্বাচন করতেন, এটাও ঠিক আছে। তারপর অপশান ডি বলেছি সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন এলিজা ইম্পি, এটাও কিন্তু ঠিক আছে। সুতরাং প্রশ্নের সাপেক্ষে যেটা ঠিক নেই সেটা হচ্ছে অপশান সি, আর সিটাই হচ্ছে আমাদের প্রশ্নের সাপেক্ষে সঠিক উত্তর। নেক্সট, তিতুমিরের সেনাপতি কে ছিলেন? তিতুমিরের সেনাপতির নাম কি ছিল? মঈনুদ্দিন, গোলাম মোহাম্মদ, গোলাম মাসুম নাকি লিয়াকত? তিতুমিরের সেনাপতির নাম ছিল গোলাম মাসুদ, বা তিতুমিরের সেনাপতি ছিলেন কে? গোলাম মাসুদ। তিতুমিরের সেনাপতি কে ছিলেন? গোলাম মাসুদ। অনুশীলন সমিতির নামকরণ করেছেন কে? অনুশীলন সমিতির নামকরণ করেছেন কে? প্রমথনাথ মিত্র, নরেন্দ্রনাথ ভট্টাচার্য, অরবিন্দ ঘোষ নাকি দামোদর সভারকর? সঠিক উত্তর হবে নরেন্দ্রনাথ ভট্টাচার্য, ইনি কিন্তু নামকরণ করেছিলেন, ঠিক আছে। অনুশীলন সমিতির নামকরণ করেছিলেন নরেন্দ্রনাথ ভট্টাচার্য, সঠিক উত্তর। নরেন্দ্রনাথ ভট্টাচার্য অনুশীলন সমিতির নামকরণ করেছিলেন। এরপরে অজিত পুরাণ গ্রন্থের রচয়িতাকে? অজিত পুরাণ গ্রন্থের রচয়িতাকে? কানাড়ি কবি রানা, বিলহন, বিজ্ঞানেশ্বর নাকি রবিকীর্তি? অজিত পুরাণ গ্রন্থের রচয়িতা হচ্ছে কানাড়ি কবি রান্না। কানাড়ি কবি রানা ছিলেন অজিত পুরাণ গ্রন্থের রচয়িতা। শেরশাহের মুদ্রার নাম কি ছিল? কোশ্চেন নাম্বার 14, শেরশাহের মুদ্রার নাম ছিল দাম নাকি রুপি নাকি টঙ্কা নাকি দাম ও রুপি উভয়? সঠিক উত্তর কী হবে? দাম ও রুপি হচ্ছে উভয়, অর্থাৎ শেরশাহের মুদ্রার নাম ছিল অপশান এ দাম, অপশান বি রুপি। এই এ এবং বি দুটোই সঠিক আছে, এ এবং বি অপশান ডিতে দেওয়া রয়েছে, ঠিক আছে। মনে রাখতে হবে, এগুলো খুবই সেন্সিটিভ প্রশ্ন। তুফ হলো এক ধরনের, এটা শুরু হচ্ছে জিওগ্রাফি থেকে, এখান থেকে শুরু হলো জিওগ্রাফি, ঠিক আছে। তো এই জিওগ্রাফি থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু আমাদেরকে পড়তে হবে। তো তুফ কি? তুফ এক ধরনের পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয় শিলা নাকি কোনোটিই নয়? তুফ হচ্ছে এক ধরনের আগ্নেয় শিলা। ভূমিকম্পের দেশ কাকে বলা হয়? ভূমিকম্পের দেশ বলা হয় অপশান বি জাপানকে। ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে। একই সাথে ভূমিকম্পের দেশ বললেও একই সাথে কিন্তু সুনামির দেশও বলতে পারে, সুতরাং সুনামির দেশ বললেও কিন্তু জাপানকেই হবে সঠিক উত্তর, ঠিক আছে। মোনাড লক গঠিত হয়, মোনাড লক কোথায় গঠিত হয়? আর্দ্র অঞ্চলে, শুষ্ক মরু অঞ্চলে, পার্বত্য অঞ্চলে না উপকূলীয় অঞ্চলে? মোনাড লক কোথায় গঠিত হবে? মোনাড লক গঠিত হয় আর্দ্র অঞ্চলে। কারণ একটা সময় পাহাড় পর্বতগুলো ক্ষয় পেয়ে খুব যখন ছোটো আকার ধারণ করে সেগুলোকে বলা হয় মোনাড লক, অর্থাৎ অবশিষ্ট যে পাহাড়গুলো থাকে সেগুলোকে বলা হয় মোনাড লক। তো এগুলো আর্দ্র অঞ্চলে হয়, কারণ তার উপর দিয়ে নদী প্রবাহিত হতে পারে, তার উপর দিয়ে বায়ু প্রবাহিত হয়ে সেগুলো ক্ষয় করতে একটা সময় আর্দ্র অঞ্চলে এই মোনাড লকটা গঠিত হয়। বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর কোনটি? বায়ুমণ্ডলের যে সর্বোচ্চ স্তর, বায়ুমণ্ডলের স্তরগুলো রয়েছে এরকম করে, ঠিক আছে। তো এর মধ্যে কোনটি সর্বোচ্চ স্তর রয়েছে? স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। যদি আমি স্তরগুলো পরপর বলি, প্রথমে থাকে কি ট্রোপোস্ফিয়ার থাকে এখানে, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এরকম করে পরপর স্তরগুলো অবস্থান করে, ঠিক আছে। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের ম্যাগনেটোস্ফিয়ার হচ্ছে সর্বোচ্চ স্তর। ম্যাগনেটোস্ফিয়ার আমাদের সব থেকে উপরে অবস্থান করছে, ঠিক আছে, অর্থাৎ এই টপ লেভেলে থাকে আমাদের ম্যাগনেটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরটি হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 19 নম্বর কোশ্চেনে কী বলেছে? স্বল্পমোচন বা এক্সফ্লোয়েশন। আমি যদি একটা ছবি আঁকি, পেঁয়াজের খোসার মতো কিন্তু খুলে খুলে পড়ে শিলাগুলো, ঠিক আছে। তো এইগুলো বিশেষ করে শিলা তাপের খুব পরিবাহী হয়ে থাকে এবং দিনে বেলা তাপ গ্রহণ করে,
এই শিলাগুলো ফুলে যায় এবং রাত্রিবেলা যখন তাপ বিকিরণ করে শিলাগুলোও সংকুচিত হয়ে যায়। অর্থাৎ রাত্রিবেলা এরকম থাকে, দিনের বেলা এরকম হয়ে যায়। অর্থাৎ রাত্রিবেলা তাপ বিকিরণ করে ছোটো হয়ে যায়, দিনের বেলা তাপ গ্রহণ করে মোটা হয়ে যায়। তো স্বল্পমোচন কোন প্রক্রিয়া? প্রশ্ন করে স্বল্পমোচন কোন প্রক্রিয়া? রাসায়নিক প্রক্রিয়া, যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়া, নাকি জৈবিক আবহবিকার, নাকি কোনোটিই নয়? স্বল্পমোচন কোন প্রক্রিয়া? স্বল্পমোচন হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়ার উদাহরণ। সঠিক উত্তর অপশান বি, স্বল্পমোচন হচ্ছে আমাদের যান্ত্রিক প্রক্রিয়ার উদাহরণ। ঠিক আছে। আচ্ছা, মৌসুমী বায়ু এক প্রকার কোন বায়ু? মৌসুমী বায়ু কোন বায়ু? নিয়ত বায়ু, সাময়িক বায়ু, স্থানীয় বায়ু, নাকি আকস্মিক বায়ু? কী হবে? মৌসুমী বায়ু হচ্ছে একটা ধরনের সাময়িক বায়ু। আমরা দেখেছি আমাদের ভারতবর্ষ কিন্তু মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়, বা এই মৌসুমী বায়ুর জন্য কখনও প্রচণ্ড বৃষ্টিপাত হয়, কখনও বৃষ্টিপাতের পরিমাণটা কমে যায়। নেক্সট, জলবায়ু নির্ভর মৃত্তিকা কোনটা? জলবায়ু নির্ভর মৃত্তিকা, জলবায়ু নির্ভর মৃত্তিকা কোনটা হবে? ল্যাটেরাইট মৃত্তিকা, রেঞ্জিনা মৃত্তিকা, লোয়েস, নাকি পলল মৃত্তিকা? পলল মৃত্তিকা তৈরি হয় নদীর সঞ্চয় কার্যের ফলে তৈরি হয়। লোয়েস তৈরি হয় বায়ুর সঞ্চয় কার্যের জন্য। ঠিক আছে। পড়ে থাকলো ল্যাটেরাইট এবং রেঞ্জিনা মৃত্তিকা। কী হবে? সঠিক উত্তর কী হবে? তো রেঞ্জিনা মৃত্তিকা হচ্ছে আমাদের জলবায়ু নির্ভর মৃত্তিকা। জলবায়ু নির্ভর হচ্ছে মৃত্তিকা রেঞ্জিনা। কোনটি বেশি হলে পেডোক্যাল মৃত্তিকার সৃষ্টি হয়? কোনটা বেশি হলে পেডোক্যাল মৃত্তিকার সৃষ্টি হয়? তুষারপাত, বাষ্পীভবন, বৃষ্টিপাত, নাকি অনুশ্রবণ? কোনটা বেশি হলে পেডোক্যাল মৃত্তিকার সৃষ্টি হবে? অনুশ্রবণ প্রক্রিয়া যদি বেশি কাজ করে, অনুশ্রবণ প্রক্রিয়া বেশি কাজ করলে পেডোক্যাল মৃত্তিকাটা সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে। আর নেক্সট কোশ্চেন হচ্ছে, যে অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক সেটা নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। এটা বলার অপেক্ষায় রাখে না। নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে কিন্তু আমরা জানি যে জীববৈচিত্র্যের পরিমাণটা সর্বাধিক। তাহলে কোন অরণ্যে? নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে জীববৈচিত্র্যের পরিমাণটা সর্বাধিক। জলস্তরের ক্রমহ্রাসমানতা এক প্রকার। জলস্তরের ক্রমহ্রাসমানতা এক ধরনের কী সম্পর্ক? এটা বনভূমি সম্পর্কিত, নাকি জল সম্পর্কিত বিপর্যয়, জলবায়ু সম্পর্কিত বিপর্যয়, নাকি মৃত্তিকা সম্পর্কিত বিপর্যয়? সঠিক উত্তর কি? অপশানগুলো কিন্তু খুব ভালো করে লক্ষ্য করতে হবে। ঠিক আছে। জলস্তরের ক্রমহ্রাসমানতা, জল লেভেলটা এটা এরকম ছিল, এখন এরকম কমে গেল। তাহলে এই যে সম্পর্ক বা এই যে একটা বিপর্যয়, জলের স্তরটা কমে গেল, এটা হচ্ছে জল সম্পর্কিত বিপর্যয়। কোন বিপর্যয়? জল সম্পর্কিত বিপর্যয়। ভারতের সবচেয়ে বেশি পাওয়া যায় কোন কয়লা? পিট কয়লা, লিগনাইট কয়লা, বিটুমিনাস কয়লা, নাকি অ্যান্থ্রাসাইট কয়লা? ভারতের সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় কোন কয়লা? বিটুমিনাস কয়লা। ভারত থেকে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় বিটুমিনাস কয়লা। ঠিক আছে। দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম। দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কী হবে? মেত্তুর, নেভেলি, পেরিয়ার, নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর কী হবে? একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ নেভেলি। এটা দক্ষিণ ভারতের একটি খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে। তারপর কোনো দেশ বা অঞ্চলে, কি বললাম? কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা এবং মোট জমির পরিমাণ বা ক্ষেত্রফল অনুপাতকে বলা হয়? মোট জনসংখ্যা ও মোট ক্ষেত্রফল অনুপাতকে কি বলা হয়? কোনো দেশ বা অঞ্চলে জনসংখ্যা বসবাস করছে 200 জন, আর সে এলাকার হচ্ছে মানে ইসের আমি বলতে চাইছি এরিয়ার বা ক্ষেত্রফলের যে আয়তন। ঠিক আছে। এই ক্ষেত্রফলের আয়তন ধরে নাও যে 100 স্কোয়ার কিলোমিটার। তাহলে এদের যে অনুপাত করলে কত হচ্ছে? 2:1। এই যে অনুপাত তৈরি হল, এটাকে কি বলে? এটা হবে জনসংখ্যার ঘনত্ব বা জনঘনত্ব সূত্রটা হচ্ছে কোনো এলাকায় মোট তাদের যে আয়তন রয়েছে আর ওই এলাকায় যে জনসংখ্যা বসবাস করছে তাদের যে অনুপাত, সেই অনুপাতকে বলা হয় জনসংখ্যার ঘনত্ব। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী রয়েছে তারপর দেখবো আমরা। অভিবাসন, এখান থেকে সেকেন্ড এসএ লিস্টে একটা কোশ্চেন এসেছিলো। ঠিক আছে। সেকেন্ড এসএ লিস্টে একটা কোশ্চেন এসেছিলো, এই ইমিগ্রেশন দিয়ে এসেছিলো। অভিবাসন বা ইমিগ্রেশনে জনসংখ্যা কি হয়? জনসংখ্যা বৃদ্ধি পায়, হ্রাস পায়, স্থিতিশীল থাকে, প্রথমে হ্রাস পায় পরে বৃদ্ধি পায়। কী হবে? ইমিগ্রেশন, একটা শব্দ হচ্ছে ইমিগ্রেশন এটা, আর একটা হচ্ছে ইমাইগ্রেশন। ঠিক আছে। ইমাইগ্রেশন। তো ইমিগ্রেশন এর মাধ্যমে কি হয়? কোনো একটা জায়গায় জনসংখ্যা আসে,
ধরো এ নামক একটা স্থান, বি নামক একটা স্থান, তাহলে এখান থেকে জনসংখ্যা বি নামক স্থানে আসছে, অর্থাৎ এখানে ইমিগ্রেশন ঘটছে। ঠিক আছে, ইমিগ্রেশন ঘটছে, অর্থাৎ কোনো একটি জায়গায় যদি ইমিগ্রেশন হয় সেই জায়গার জনসংখ্যা কিন্তু কমে যায়। কোনো জায়গায় যদি বৃদ্ধি পেয়ে যায়, কোনো জায়গায় যদি ইমিগ্রেশন হয় তাহলে সেই জায়গায় জনসংখ্যাটা বৃদ্ধি পায়। অর্থাৎ এ থেকে যে বি স্থানে জনসংখ্যাটা গেল সেখানে জনসংখ্যাটা আস্তে আস্তে বাড়বে, অর্থাৎ প্লাস হচ্ছে। ইমিগ্রেশন অর্থ হচ্ছে কোনো জায়গায় জনসংখ্যা চলে যাওয়া, মানে যেখানে যাচ্ছে সেই স্থানের সাপেক্ষে ইমিগ্রেশন ঘটে। নেক্সট, এবার আমাদের শুরু হয়ে গেল রাষ্ট্রবিজ্ঞান বা পলিটি থেকে। রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্র সম্পর্কিত বিজ্ঞান, রাজনীতি সম্পর্কিত বিজ্ঞান, সমাজ সম্পর্কিত বিজ্ঞান, নাকি মানব জাতি সম্পর্কিত বিজ্ঞান? রাষ্ট্রবিজ্ঞান কি জাতীয় বিজ্ঞান? রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে রাজনীতি সম্পর্কিত বিজ্ঞান। কি? রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে রাজনীতি সম্পর্কিত বিজ্ঞান। নেক্সট, রাষ্ট্রের সর্বজন গ্রাহ্য সংজ্ঞাটি কে দিয়েছেন, বা কার সংজ্ঞাটা সবথেকে বেশি গ্রহণীয় হয়? গার্নারের, বেকার, মিল, নাকি বার্কার? সঠিক উত্তর হবে গার্নার। রাষ্ট্রের যে সংজ্ঞাটা দিয়েছে গার্নার, সেই সংজ্ঞাটা সব থেকে বেশি ইফেক্টিভ, সব থেকে বেশি কার্যকরী। তারপরে কোশ্চেন নাম্বার 31 কি রয়েছে? সামাজিক চুক্তি মতবাদ অনুসারে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। সামাজিক চুক্তি অনুসারে রাষ্ট্রের উদ্ভব হয়েছে কোন? তো বলেছে এই যে মতবাদ অনুসারে রাষ্ট্রের উদ্ভব হয়েছে সেটা কিসের দ্বারা? চুক্তির মাধ্যমে, ঈশ্বরের দ্বারা, নাকি বল প্রয়োগের দ্বারা? আমরা দেখতে পাচ্ছি সামাজিক চুক্তি মতবাদ অনুসারে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। এই যে সামাজিক চুক্তি সেটা কিসের মাধ্যমে হয়েছে? কি হবে? তো যেহেতু এটা সামাজিক চুক্তি, তা চুক্তির মাধ্যমেই হবে। সামাজিকভাবে যে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের উদ্ভব হয়েছে সেটাই বলতে চেয়েছি। তারপরে ফ্যাসিবাদের আদর্শগত ভিত্তি হলো ভাবগত, মার্ক্সবাদ, উদারনৈতিকতাবাদ। কী হবে? ফ্যাসিবাদের আদর্শগত ভিত্তি হলো ভাবগত। ফ্যাসিবাদের আদর্শগত ভিত্তি হলো ভাবগত, মনে রাখতে হবে অবশ্যই। তো কী বললাম? ফ্যাসিবাদের ভাবগত ভিত্তি হলো আদর্শগত ভিত্তি হলো ভাবগত। নেক্সট কি রয়েছে আমাদের? ব্যক্তি স্বতন্ত্রবাদ অনুসারে রাষ্ট্রের কাজ। ব্যক্তি স্বতন্ত্রবাদ অনুসারে রাষ্ট্রের কাজ হলো শুধু আইন শৃঙ্খলা রক্ষা করা, শুধু জনকল্যাণ করা, নাকি উভয়ই করা, নাকি কোনোটিই নয়? তো ব্যক্তি স্বতন্ত্রতাবাদ অনুসারে রাষ্ট্রের কাজ কী হবে? ব্যক্তি স্বতন্ত্রতাবাদ অনুসারে রাষ্ট্রের কাজ হলো শুধু আইন শৃঙ্খলা রক্ষা করা। কী করা? শুধু আইন শৃঙ্খলা রক্ষা করা। নেক্সট কোশ্চেন, সার্বভৌমিকতার অর্থ কী? সার্বভৌমিকতার অর্থ কী? সার্বভৌমিকতার অর্থ কী? শেষ কথা বলার অধিকার, অনুরোধের অধিকার, কাজ দেখার অধিকার, নাকি কোনোটিই নয়? এই চারটি অপশনের মধ্যে কোন উত্তরটা সঠিক হবে? সঠিক উত্তর হচ্ছে শেষ কথা বলার অধিকার, যেটাকে বলে সার্বভৌমকতা বা সার্বভৌমিকতা। ঠিক আছে, যে একজন মানুষকে যখন ফাঁসি দেওয়া হয় তার মধ্যে শেষ একটা ইচ্ছা জানা হয়, সেটা হচ্ছে তার একটা সার্বভৌমিকতা বা সার্বভৌমিক অধিকার। জাতীয় জনসমাজ হলো ভাবগত ঐক্যবদ্ধে গঠিত একটি জনগোষ্ঠী, ভাবগতভাবে বিচ্ছিন্ন একটি জনগোষ্ঠী, একই ভূখণ্ডে বসবাসকে জনগোষ্ঠী, নাকি কোনোটিই নয়? জাতীয় জনসমাজ হলো, জাতীয় জনসমাজটা কি? জাতীয় জনসমাজ হচ্ছে ভাবগত আদর্শে ঐক্যবদ্ধ জনগোষ্ঠী। ভাবগতভাবে ঐক্যবদ্ধ একটি জনগোষ্ঠী হচ্ছে আমাদের জাতীয় জনসমাজ। নেক্সট আমরা পরের কোশ্চেনে চলে আসছি। 36 নম্বর প্রশ্ন, মার্ক্সীয় বিচারে ধনতন্ত্র স্তরের অধিকার। মার্ক্সের বিচারে ধনতন্ত্র স্তরে অধিকার হলো কি? বুর্জোয়াদের ইচ্ছার অধীন, বুর্জোয়াদের ইচ্ছার অধীন, সর্বহারাদের ইচ্ছার অধীন, উভয়ের ইচ্ছার অধীন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর বুর্জোয়াদের ইচ্ছার অধীন। আচ্ছা, 60টা প্রশ্ন নিয়ে আলোচনা করতে অনেকটা সময় সাপেক্ষ হয়ে যাবে, তাই আমি চাইছি 40টা প্রশ্ন আজকে আলোচনা করে দিচ্ছি। অ্যান্ড নেক্সট যে 20টা কোশ্চেন থাকছে সেটা পার্ট এ, পার্ট বি আকারে দেবো। ঠিক আছে, অর্থাৎ এই ভিডিওটা যারা পরে সার্চ করবে তারা পার্ট এ বলে সার্চ করলেই তারা পেয়ে যাবে পার্ট এ সোশ্যাল সায়েন্স। ঠিক আছে, কারণ 60টা কোশ্চেন অনেকটা সময় লেগে যাবে। স্বাধীনতার অর্থ কী? স্বাধীনতার অর্থ ব্যক্তি বিকাশের পূর্ণাঙ্গ সুযোগ, বাধাহীনভাবে যে কোনো কাজ করার সুযোগ, নিয়ন্ত্রণের বেড়াজালের মধ্যে থেকে কাজ করা। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে ব্যক্তিত্ব বিকাশের পূর্ণাঙ্গ সুযোগ। ঠিক আছে,
স্বাধীনতার অর্থ হচ্ছে ব্যক্তিত্ব বিকাশের পূর্ণাঙ্গ সুযোগ। আমি এমন স্বাধীনতা আমার আছে যেখানে আমি আমার যে বিকাশ ঘটাতে পারি, ঠিক আছে, তার পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা থাকবে, ঠিক আছে, তবে সেটা অবশ্যই ভালো কাজে হওয়া উচিত। সর্বাত্মকবাদ, সর্বাত্মকতাবাদ রাষ্ট্রের সীমিত ক্ষমতার কথা বলে, সর্বময় ক্ষমতার কথা বলে, আর্ধা সর্বময় ক্ষমতার কথা বলে, কোনোটিই নয়। সর্বত্ববাদ সর্বময় ক্ষমতার বলে, সর্বত্ববাদ সর্বময় ক্ষমতার কথা বলে। নেক্সট, রাজনৈতিক দল কিছু লোকের ঐক্যবদ্ধ রূপ, সভা সমিতি করার কিছু লোক, কিছু সংঘবদ্ধ লোক যারা রাষ্ট্র ক্ষমতা দখলে সচেষ্ট, নাকি কোনোটিই নয়। রাজনৈতিক দল কি? রাজনৈতিক দল কিছু লোক যারা রাষ্ট্র ক্ষমতা দখলে সচেষ্ট, কিছু লোক বা কিছু সংঘবদ্ধ লোক যারা রাষ্ট্র ক্ষমতা দখলে সচেষ্ট হয়, সেটাকে বলে রাজনৈতিক দল। মনে রাখতে হবে। আমরা দেখেছি গ্রামে যে কি ভোটের সময় কী হয়, কিছু লোক যারা একসাথে হয়ে ক্ষমতা দখল করতে চায়, ঠিক আছে, উন্নত হোক বা না হোক তারা ক্ষমতাটা চায়, ঠিক আছে। নেক্সট, উদারনৈতিকতাবাদের জন্ম হয় কত শতাব্দীতে? উদারনৈতিকতাবাদের জন্ম হয় 19বিংশ শতাব্দী, অষ্টাদশ শতাব্দী, বিংশ শতাব্দী। কোন শতাব্দীতে? উদারনৈতিকতাবাদের জন্ম হয় 19বিংশ শতাব্দীতে। উদারনৈতিকবাদের জন্ম হয় 19বিংশ শতাব্দীতে। নেক্সট, এই কোশ্চেন নাম্বার 41, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকছে, কমেন্টে অবশ্যই এর উত্তর জানাবে। কোন বৈশিষ্ট্যটি সমাজ বহির্ভূত? পার্থক্য, আত্মনির্ভরতা, সময়সীমা, নাকি পারস্পরিক অধিকার? এই প্রশ্নের উত্তরটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।